লিপিড, কেমিস্ট্রি অফ লিপিডস। লিপিড, আমরা আজকে যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেফিনেশন। লিপিড একটা অর্গানিক সাবস্টেন্স, আসলে অর্গানিক সাবস্টেন্স রিলেটিভলি, মানে এটা একটা হেটারোজেনাস কম্পাউন্ড। লিপিড কি? একটা হেটারোজেনাস কম্পাউন্ড, যেটা রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার। রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার তার মানে তোমরা দেখে থাকবা যে লিপিড বা চর্বি, যেটাকে চর্বি বলে থাকো, এটা কি পানিতে সলিবিলিটি শো করে? কিছু না কিছু হলো সলিবিলিটি শো করা, হয়তো বা পুরোটা করে না। এই জন্য আমরা বলছি কি রিলেটিভলি ইনসলিবল, মানে পুরোটাই ইনসলিবল না, কিছুটা হলো সলিবল থাকে। যেমন তুমি হাতে চর্বি ভরে না পানির মধ্যে ধোয়া, দেখবে কিছু পরিমাণ চলে গেছে, কিছু পরিমাণ চলে গেছে, আর কিছু রয়ে গেছে। তার মানে কিছু পরিমাণ হলেও তারা সলিবিলিটি শো করে। বাট যদি এটা তুমি ডিটারজেন্ট, যেগুলো অর্গানিক সলভেন্ট আছে, অ্যালকোহল বা ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, এদের মধ্যে যদি দাও, পুরোটাই কি হয়ে যাবে? সলিবল হয়ে যাবে। The organic substance relatively insoluble in water but soluble in organic solvent like chloroform, ether and benzene. এইখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে যে আসলে এই লিপিডটা কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। এই লিপিডের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মেইন দুটো জিনিস অবশ্যই থাকবে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যালকোহল। ফ্যাটি অ্যালকোহল, ফ্যাটি অ্যালকোহল কি জিনিস, কি রকম, আমরা এটা পড়বো। তারপরে থাকবে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড গুলো ফ্যাটি অ্যালকোহলের সাথে স্টারিফিকেশন হবে, স্টার লিঙ্কেজ তৈরি করে লিপিড বা ফ্যাট তৈরি করবে। এই ফ্যাটি অ্যাসিড গুলো ফ্যাটি অ্যালকোহলের সাথে স্টারিফিকেশন। অ্যালকোহল বলতে এখানে আমরা এটাও আলোচনা করব যে দুই ধরনের অ্যালকোহল থাকে সাধারণত, এটা ট্রাইহাইড্রিক, একটা মনোহাইড্রিক। এই ট্রাইহাইড্রিক, এই ওএইচ গ্রুপ থাকবে তিন ধরনের ট্রাইহাইড্রিক, আর মনোহাইড্রিক হচ্ছে একটা থাকে। তো এইগুলোর সাথে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের স্টারিফিকেশন হয়ে এই লিপিড তৈরি করবে আর কি, ঠিক আছে। এদের ওই ধরনের কেমিক্যাল বা ওই যেমন হাইলি অর্গানাইজ পলিমার অফ নিউক্লিওটাইড ইউনাইটেড বাই ফসফোডাইএস্টার বন্ড, অথবা প্রোটিনের ক্ষেত্রে এক ধরনের কেমিক্যাল ভাব সংজ্ঞা আছে, এইখানে এটা নাই। এটা একটা জেনারেলাইজ মানে ডেফিনেশন, যে অর্গানিক একটা সাবস্টেন্স যেটা হেটারোজেনাস কম্পাউন্ড, হেটারোজেনাস বিভিন্ন ভাবে হয়, relatively insoluble in water but soluble in organic solvent like chloroform, ether, benzene, এগুলোতে তার কাজ করে থাকে আর কি। এখন লিপিড কম্পাউন্ড কি 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 থাকতে পারে, কি কি জিনিস লিপিড হতে পারে? যেমন এতদিন আমরা তেল, চর্বি, এই জিনিসগুলো লিপিড লিপিড চিন্তা করছি। লিপিড আরো কিছু আছে, যেমন ফ্যাট অ্যান্ড ওয়েলস, ওয়াক্স, তোমরা মমের নাম শুনছো তাই না, ওয়াক্স, স্টেরয়েডস, বিভিন্ন ধরনের স্টেরয়েড গুলো লিপিডের অন্তর্ভুক্ত। কিছু ফ্যাট সলিবল ভিটামিন, যদিও চয়ন স্যার অলরেডি শুরু করেছে, কিছু কিছু ভিটামিন আছে ফ্যাটে সলিবল। এই ফ্যাট সলিবল কিছু ভিটামিন আছে যারা লিপিডের অন্তর্ভুক্ত। ফসফোলিপিড, তার মানে কিছু কিছু লিপিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে, ফসফেট যুক্ত হয়ে লিপিড তৈরি হয়, সেগুলো লিপিড। মনো বা ডাইগ্লিসারাইড, আসলে এই ধরনের না, আরো কিছু বিষয় থাকে। এই জিনিসগুলো লিপিডের মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা যদি আমি ক্লাসিফাই, সরি, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স, কেন আমাদের কাছে লিপিডটা ইম্পর্টেন্স মনে হলো, এটা আগে আমরা জেনে নেব। যে প্রথম জিনিসটা কি, কেন আমরা এটা পড়বো বা কেন আমাদের এটা দরকার। যেমন তোমরা জেনে থাকবা যে বিভিন্ন একটা কার্বোহাইড্রেট, ভাত, খালি ভাত কিন্তু কেউ খেতে চায় না, খেতে চায়। আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু, ভাত, খালি ভাত তুমি এটা খেতে পারবা? প্রথমেই যে ফাংশনটা বা ইম্পর্টেন্স বলা আছে, মোর প্যালাটেবল এন্ড স্টোরেবল। তেলে ভাজা জিনিস, অনেকেই তেলের আচার, খালি শুকনো আচার রেখে দিলে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরবে। তেল দিয়ে রেখে দিলে কি হয়, অনেক দিন যাওয়ার পর্যন্ত এটা স্টোর করা যায় আর কি। দে হ্যাভ এ হাই এনার্জি ভ্যালু। এনার্জি ভ্যালু কি নামে, দেখবা যে তুমি 1 গ্রাম কার্বোহাইড্রেটের সাথে তুলনা করো বা 1 গ্রাম প্রোটিনের সাথে তুলনা করো, তার চাইতে অনেক বেশি পরিমাণ এনার্জি পাওয়া যায় চর্বি বা ফ্যাট বা লিপিড থেকে। তোমার বডিতে যে লিপিড বা ফ্যাট জমে আছে, অনেকেই অনেক ভাবেই বলে থাকে যে সকালে আমরা রোজা থাকি, তোমার বডিতে সবচাইতে, তোমার যে বডি রিকোয়ারমেন্ট হচ্ছে, তোমার ব্রেন যদি কাজ করে, তোমার ব্রেনে অবশ্যই একটা কার্বোহাইড্রেট, নাম শুনছো তোমরা, গ্লুকোজ। এই গ্লুকোজের উপস্থিতি 100% দরকার। 100% যদি না থাকে তাহলে তোমার ব্রেন কাজ করবে না। উইদাউট গ্লুকোজ ব্রেন আর কোনো
মলিকুল এনার্জি সোর্স হিসেবে নিতে পারে না। তাহলে তুমি সকালে সেই দুপুরবেলা 3টার সময় বা 3:30টার সময় সেহরির সময় খাইছো, একবারে সন্ধ্যার সময় খাচ্ছ, তার মানে এখানে গ্লুকোজটা আসতেছে কোথা থেকে? এখানে সোর্সটা কি? এর যখন আমরা মেটাবলিজম পড়বো তখন দেখবা যে আসলে বডিতে কার্বোহাইড্রেট না থাকলেও কিভাবে এই গ্লুকোজটা আসে, সেটা স্টোরেবল থেকে আসে না সিনথেসিস হয়ে আসে না কোন ফাংশন থেকে আসে। হ্যাঁ, তো এইরকম যে একটা ফ্যাটের তোমার হাই এনার্জি ভ্যালু থাকে, দেন কার্বোহাইড্রেট, দেন আ প্রোটিন, ঠিক আছে। সাপ্লাই দ্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড তোমরা একটু আগে আমরা বললাম যে ফ্যাটি অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে, হ্যাঁ, সমন্বয়ে বা স্টারিফিকেশনের মাধ্যমে এই লিপিড গুলো তৈরি হয়ে থাকে, সাথে আরো কিছু থাকে এডিশনাল গ্রুপ। সাপ্লাই দ্য বডি ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন আছে কিছু ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে, যে সোর্স থেকে আসুক, এই ভিটামিন কখনোই তোমার বডিতে মেটাবলিজম বা তোমার শরীরের জন্য কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত এরা এই লিপিডের সংস্পর্শে বা তেল বা ফ্যাটের সংস্পর্শে না আসে। এ, ডি, ই, কে খুব ইম্পর্টেন্ট মানে ভিটামিন। এই ভিটামিন গুলো তোমার বডিতে তখনই কাজে লাগবে যখন এদেরকে কোথায় নিয়ে আসতে হবে, ফ্যাট বা ওয়েল আসতে হবে আর কি। অনেকেই বলে যে শাক আমরা তেলে ভেজে খাই, বাবা তেলে ভাজার অর্থ শুধু প্যালাটেবিলিটি না, যে মুখে লাগবে তাই না। ওই ভিটামিন গুলোকে এখানে যদি সলিবিলিটি শো করতে হয়, যদি আমার বডির জন্য অ্যাবজর্ব করতে হয়, বডির সেলে অ্যাবজর্ব করাতে হয়, তাহলে অবশ্যই এই ফ্যাট বা ওয়েলের প্রয়োজন আছে, ঠিক আছে। দে আর ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস অফ নার্ভাস সিস্টেম, যে নার্ভাস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করে থাকে আর কি। টিস্যু ফ্যাট ইজ এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন। প্রত্যেকটা বায়োলজিক্যাল অর্গানিজমের একটা সেল মেমব্রেন থাকে, যার মেজরিটি ভাগই হচ্ছে এই লিপিড, তার মধ্যে আছে ফসফোলিপিড। তো এই এই জিনিসটা না হলে সেল মেমব্রেন তোমার কোনো কাজই করবে না, সেল মেমব্রেন কুচকে যাবে। আর সেল মেমব্রেন কাজ না করলে যে বায়োলজিক্যাল থিংস আসলে কল্পনা করা ডিফিকাল্ট। কিছু লিপিড আছে যেটা স্টোর হিসেবে থাকে, স্টোর এনার্জি হিসেবে, তোমার ফ্যাটি লিভারে থাকে, গ্লাইকোজেন তোমার নাম শুনছো, বিশেষ করে এনিমেলের ক্ষেত্রে, প্লান্ট এনিমেল মানে হিউম্যান অলসো এনিমেল। আর এই প্লান্টের ক্ষেত্রে থাকে তোমার স্টোরেজ ফর্মে থাকে স্টার্চ। হ্যাঁ, এটা স্টোর এনার্জি যেটা তোমার হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু কিছু কিছু লিপিড লিপিড ডিপোর্ট ফ্যাট, তার মানে বডিতে তোমার এই যে মোটা হচ্ছে, কি মাংস জমতেছে না, ফ্যাট কি বলে চর্বি হয়ে গেছে, এই চর্বি গুলো বা ফ্যাট, এই লিপিড ফ্যাট গুলো স্টোর এনার্জি হিসেবে কাজ করে থাকে। এ প্যাড ফর দ্য ইন্টারনাল অর্গানস প্রোটেক্ট ফ্রম দ্য আউটসাইড শক। এই যে লিপিডের লেয়ার, বিভিন্ন ধরনের ভাইটাল অর্গান থাকে লিভিং অর্গানিজম, এই লিভিং অর্গানিজমের যে ভাইটাল অর্গান গুলো এদেরকে প্রোটেক্ট করার ক্ষেত্রে একটা লেয়ার তৈরি করে, সেটাও করে থাকে এই লিপিড। সাবকন্টিনিউয়াস থার্মাল ইনসুলেটর, তোমরা এটা নিজেরাও বোঝো, অনেকেই বলে যে শুকনা মানুষ তার ঠান্ডা লাগে বেশি, তার মানে সে দ্রুত তার বডি থেকে হিট রিলিজ করে দেয় আর কি। মোটা মানুষের ঠান্ডা কম লাগে, তার অর্থ হচ্ছে তার বডিতে এই চর্বির লেয়ার থাকার কারণে হিট, এই চর্বিটা কি এই ফ্যাট ইনসুলেটর হিসেবে কাজ করে থাকে, সহজে হিট থেকে। আমি একটা উদাহরণ দিলাম, এটা প্রত্যেক ক্ষেত্রে আর কি সে কথা বলছে যে সাবকন্টিনিউয়াস কাউন্টিনিউয়াস থার্মাল ইনসুলেটর এগেইনস্ট লস অফ বডি হিট, বডি হিট থেকে দেখবেন মোটা মানুষের একটু কম লাগে। আরো কিছু জিনিস আছে যেগুলো এখানে আমি মানে লেখা নাই, মানে তোমরা বইয়ে পাবা এরকম আর কি। বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট, বিভিন্ন বায়োমলিকুল, যেমন কার্বোহাইড্রেট সিনথেসিস, প্রোটিন সিনথেসিস বডিতে হওয়ার ক্ষেত্রেও এই লিপিড ভূমিকা রাখে আর কি। কোলেস্টেরল ইন্টার ইন মেমব্রেন স্ট্রাকচার and is used for synthesis of adrenal cortisol hormones। তার মানে এখানে কোলেস্টেরল একটা লিপিড, স্টেরল লিপিডস, তার ফাংশন বডিতে আছে, সেই কথাটা এখানে বলা আছে। লিপিড প্রোভাইড বেসিস ফর দ্য ডিলিং উইথ ডিজিজ সাচ অ্যাজ ওবেসিটি, তার মানে তার কিছু ডিমেরিটও আছে। ওবেসিটি, মোটা হয়ে যায় মানুষ এই ফ্যাটের কারণে, যার কারণে অনেক ক্ষতি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। লিপিড স্টোরেজ কিছু ডিজিজ আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডিফিসিয়েন্সি, যে তুমি এটা বডির সময় বডিতে অ্যাবজর্ব না হলে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডিফিসিয়েন্সি হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম,
রেসপিরেটরি, অনেকের ফ্যাটি হয়ে গেলে দেখবে হাঁটতে পারে না, অনেক শ্বাসকষ্ট সমস্যা হয়। এই ধরনের আরো বায়োমেডিক্যাল বলো, বায়োলজিক্যাল বলো, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স এই লিপিডের আছে। ওকে, যেমন বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স ওই কথাগুলোই কিন্তু আছে, সোর্স অফ এনার্জি, তারপর প্রোটেকশন দেয়, ইনসুলেটর, এসব হরমোন, এখান থেকে হরমোনে আছে, ভিটামিন এখান থেকে পাওয়া যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন একটা ইম্পর্টেন্ট লিপিড সোর্স, লিপিড আর কি, যেটা আমাদের বডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়াল সল্ট, তারপর আছে লাইপোপ্রোটিন। এই যে তোমরা এইচডিএল, এলডিএল লিপিড প্রোফাইল দেখে ডাক্তারের কাছে গিয়ে কি জিনিসগুলো দেখে, দেখবো তোমরা কারো যদি কেউ যদি ঔষধের বা টেস্টের স্পেসিফিকেশনটা দেখে থাকো, দেখবো যে এইচডিএল কমে গেছে বা অথবা এলডিএল বেশি হয়ে গেছে, অনেক কিছু অনেক ভাবে বলে আর কি। বিভিন্ন ধরনের রোগের আইডেন্টিফিকেশনও এর মাধ্যমে করা যায় আর কি। ঠিক আছে, 3 ধরনের লিপিড আছে। ক্লাসিফিকেশন অফ লিপিড, একটা লিপিড আছে সিম্পল লিপিড, কিছু লিপিডকে আমরা বলতেছি ভেরি সিম্পল লিপিড। একটা হচ্ছে কমপ্লেক্স লিপিড। সিম্পল লিপিড কোনগুলো? ফ্যাট, ওয়েল, ওয়াক্স, এরা হচ্ছে সিম্পল লিপিড। কমপ্লেক্স কেন বলতেছি আমরা? এই সিম্পল লিপিডের সাথে কিছু এডিশনাল গ্রুপ যুক্ত হয়ে আরো বড় আকারে তারা তৈরি করে। কিছু আছে ড্রাইভ লিপিড, কিছু কিছু লিপিড আছে বিভিন্ন সোর্স, কার্বোহাইড্রেট সোর্স থেকে ড্রাইভ, বিভিন্ন কম্পাউন্ড থেকে, হ্যাঁ, তারা মডিফিকেশনের মাধ্যমে লিপিড অর্গানে পরিণত বা লিপিড সোর্স হিসেবে কাজ করে থাকে আর কি। তাহলে ক্লাসিফিকেশন অফ লিপিডের মধ্যে 3 ধরনের, সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড এন্ড ড্রাইভ লিপিড। এখানে উদাহরণ সহকারে লেখা আছে লিপিড স্টোরেজ লিপিড, নিউট্রাল বলে থাকি আমরা, আর একটা মেমব্রেন লিপিডস। স্টোরেজ লিপিডের মধ্যে যেটা আমরা বলছিলাম সিম্পল লিপিডস, ট্রাইগ্লিসারল যেটাকে আমরা টিএজি বলি, ফ্যাট, ওয়েল এন্ড ওয়াক্স। ঠিক আছে, তারপরে মেমব্রেন লিপিডের মধ্যে কম্পাউন্ড লিপিড বা কমপ্লেক্স লিপিড যেটাই বলো সেটা আছে, ডেরাইভ লিপিড যেমন স্টেরল। কম্পাউন্ড লিপিডের মধ্যে আছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, আরো কিছু ধরনের। এই যে এখানে স্ট্রাকচার এখানে দেওয়া আছে, এগুলো এখন বুঝবা না, পরে একটু পরেই বুঝবা আর কি। এটা তার ক্লাসিফিকেশন। আমরা দুটা জিনিসকে দেখেছিলাম যখন আমরা লিপিডের নিচে দুটো বলছিলাম যে আসলে লিপিডের কম্পোজিশন কিভাবে হতে পারে। একটা বলছিলাম যে অবশ্যই ফ্যাটি অ্যালকোহল থাকবে, এন্ড দেন এতে ফ্যাটি অ্যাসিডের স্টারিফিকেশন থাকবে, সাথে কিছু এডিশনাল গ্রুপ, সেটা পরের বিষয়। কিন্তু এই দুইটা জিনিস 100% মেইন থাকবে, এই ফ্যাটি অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যালকোহলের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্লিসারল, একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আমরা বলছিলাম যে একটা মনোহাইড্রিক অথবা ট্রাইহাইড্রিক অ্যালকোহল থাকবে। হ্যাঁ, গ্লিসারলের স্ট্রাকচার তোমরা সবাই জানো, যে ট্রাইহাইড্রিক হ্যাজ দ্য পপুলার নেম গ্লিসারিন, যেটা তোমরা ইউজ করে থাকো শীতকালে, কিছুদিন আগে ইউজ করেছো। এই গ্লিসারলের স্ট্রাকচার সাইডে দেওয়া আছে, দেখো আসলে এখানে 3টা ওএইচ গ্রুপ আছে। এই 3টার জায়গাতেই ফ্যাটি অ্যাসিডের স্টারিফিকেশন হওয়ার পসিবিলিটি আছে। যদি একটা জায়গায় হয় তাহলে মনোগ্লিসাইড, তারপর 2টা জায়গায় হলে ডাই, 3টা জায়গায় হলে থ্রি। এন্ড ফলোইং প্রপার্টিজ আমরা না পড়ি, কি বলো প্রপার্টিজ তোমরা? হ্যাঁ স্যার, ওইখানে শুধু ফ্যাটি কথাটা যোগ করলো কেন? বুঝি নাই। ফ্যাটি অ্যালকোহল বললো কেন? শুধু অ্যালকোহল বললে কি সমস্যা ছিল? অ্যালকোহল তো ফ্যাটি অ্যালকোহল, অ্যালকোহলের তো অভাব নাই, যেমন ইথানল অ্যালকোহল নাকি। ফ্যাটি অ্যালকোহল মধ্যে ফ্যাটের মধ্যে যে অ্যালকোহল থাকে সেটা নিয়ে আমরা এখানে ডিল করব। বোঝা গেছে আমার কথা? এই যেমন এর কিছু প্রপার্টিজ আছে এই গ্লিসারলের, এখানে দেওয়া আছে যে গ্লিসারল ভেঙে কি হয়, কি হতে পারে। হ্যাঁ, এখানে প্রপার্টিজ দেওয়া আছে, দেখে নেবা। স্টারিফিকেশন উইথ ফ্যাটি অ্যাসিড গিভস, যেমন আমি একটু আগে বললাম যে স্টারিফিকেশন হবে একটা ফ্যাটি অ্যাসিডের সাথে যদি গ্লিসারল হয় তাহলে মনোগ্লিসারাইড, 2টার সাথে হলে ডাই, 3টার সাথে হলে ট্রাই। এই ইট হ্যাজ নিউট্রিটিভ ভ্যালু বাই কনভার্সন ইনটু গ্লুকোজ, তার মানে এই গ্লিসারল থেকেই গ্লুকোজ হয়। আমরা একটু আগে বলছিলাম যে লিপিড, লিপিড বিভিন্ন বায়োমলিকুলস তৈরি করার ক্ষেত্রে বা সিনথেসিস করার ক্ষেত্রে কাজ করে থাকে। তার অর্থ যেখানে গ্লিসারল আছে
গ্লিসারল যদি যদি লিপিড খাও তুমি অবশ্যই গ্লিসারল যাবে বডিতে। তুমি কার্বোহাইড্রেট না খেলেও এই গ্লিসারল থেকে গ্লুকোজ হওয়ার সিনথেসিস, তোমার বডিতে যদি ফ্যাট থাকে তাহলে সেখান থেকে গ্লুকোজ সিনথেসিস হতে পারে আর কি। আর একটা আছে যেটা মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক ফ্যাটি অ্যালকোহল, এর নাম হচ্ছে স্ফিঙ্গোসাইন। এই দুইটা জিনিসের স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে গ্লিসারল আর স্ফিঙ্গোসাইন। স্ফিঙ্গোসাইন একটা মনোহাইড্রিক অ্যালকোহল প্রেজেন্ট ইন স্ফিঙ্গোলিপিডস, আমরা পড়বো। It is synthesized in the body from serine and palmitic acid. It is not positive with acrolein test. কিন্তু ফ্যাটের বা লিপিডের ক্ষেত্রে একটা টেস্ট আছে, অ্যাক্রোলেইন টেস্ট। এই টেস্টের ক্ষেত্রে এটা নেগেটিভ দিয়ে থাকে আর কি। সিম্পল লিপিড, সিম্পল লিপিডের ক্ষেত্রে আমরা বলছিলাম দে আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস অ্যালকোহল। এন্ড ভেরিয়াস অ্যালকোহল বলতে সিম্পল লিপিড আছে কি কি? ফ্যাট, ওয়েল এন্ড ওয়াক্স, তিনটা, ফ্যাট, ওয়েল এন্ড ওয়াক্স। সিম্পল লিপিডের মেইন কম্পোজিশনে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, ফ্যাটি অ্যালকোহল। তাহলে এইখানে দে আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস অ্যালকোহল। ভেরিয়াস কথাটার অর্থ হচ্ছে যে ওয়াক্সের ক্ষেত্রে এই অ্যালকোহলটা গ্লিসারল না, নিউট্রাল ফ্যাট বা ওয়েলের ক্ষেত্রে এই অ্যালকোহলটা হচ্ছে গ্লিসারল, একটা ট্রাইহাইড্রিক। আর ওয়াক্সের ক্ষেত্রে এই গ্লিসারল বাদ দিয়ে একটা অ্যালকোহল আছে, সেই অ্যালকোহল এখানে কাজ করে থাকে আর কি। ঠিক আছে, তাহলে সিম্পল লিপিড কোনগুলা? দে আর এস্টার, এস্টার মানে এস্টারিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস অ্যালকোহল। সেই অ্যালকোহলের মধ্যে হতে পারে গ্লিসারল কমন, যেটা ফ্যাট ও ওয়েলের জন্য। তাহলে ফ্যাট বা ওয়েল, তুমি যে ওয়েল খাচ্ছ, ফ্যাট, হ্যাঁ, চর্বি খাচ্ছ, এটা কম্পোজিশন কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তুমি খাচ্ছ। এখন যে সয়াবিন তেল খাচ্ছ, সরিষার তেল খাচ্ছ, ঠিক আছে, এইটার কম্পোজিশন, এদের স্টারিফিকেশন তুমি খাচ্ছ, চর্বি এটাই। ঠিক আছে, যে মম বা ওয়াক্স তুমি দেখতেছো তার মধ্যে কি আছে? একটা অ্যালকোহল আছে, আর সেটা কিন্তু অ্যালকোহলটা কিন্তু গ্লিসারল না, গ্লিসারল বাদে অন্য একটা অ্যালকোহল এটা আছে। তাহলে আমাদের যে আমরা এতক্ষণ যেটা জানলাম ফ্যাটি অ্যালকোহল নিয়ে কথাবার্তা বললাম, যে দুই ধরনের ফ্যাটি অ্যালকোহল হতে পারে, মনোহাইড্রিক এবং ট্রাইহাইড্রিক। এর সাথে যেটা লাগবে ফ্যাটি অ্যাসিড। এখন আমরা যেটা জানবো সে এই ফ্যাটি অ্যাসিড গুলো কি ধরনের, কি কি হতে পারে, কত ধরনের হতে পারে, কোন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, এই ফ্যাটি অ্যাসিড simplest form of lipids, আসলে তাই এই ফ্যাটি অ্যাসিড except ফ্যাটি অ্যাসিড except alcohol, no lipid, the simplest form of lipid, তার মানে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, মনোকার্বক্সিলিক অর্গানিক অ্যাসিড। হ্যাঁ, তোমরা হাইড্রোকার্বন চেইন CH2 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 এরকম পড়ছো না ইন্টারমিডিয়েটে? এইখানেও তাই থাকে। এই ফ্যাটি অ্যাসিড গুলো আসলে একটা অর্গানিক অ্যাসিড যার দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে কার্বক্সিলিক প্রান্ত, মাঝখানে থাকে অ্যালিফ্যাটিক চেইন যেটা হাইড্রোকার্বন চেইন, আর লাস্টে এন্ডে থাকে হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে দুইটা একটা অর্গানিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অর্গানিক অ্যাসিড উইথ হাইড্রোকার্বন সাইড চেইন। তার মানে এটা একটা দুইটা গ্রুপ থাকবে, একটা লং হাইড্রোকার্বন চেইন ইনক্লুডিং কার্বক্সিলিক প্রান্ত COOH and মিথাইল প্রান্ত CH3. Okay, fatty acid are included in the group derived lipids. যাই হোক, মোস্ট কমন কম্পোনেন্ট অফ লিপিড ইন দ্য বডি। আসলে তাই আমরা ফ্যাটি অ্যাসিড ছাড়া তো লিপিডকে কল্পনাই করতে পারি না। ফ্রি ফ্যাটি অ্যাসিড আর ফর্ম অনলি ডিউরিং মেটাবলিজম, তার মানে ফ্যাটি অ্যাসিড গুলো ফ্রি অবস্থাও থাকতে পারে বডিতে। জেনারেল ফর্মুলা RCOOH, তার মানে আরটাই হচ্ছে তোমার এই হাইড্রোকার্বন চেইন, হাইড্রোকার্বন চেইন, সেটা 2 কার্বন হতে পারে, 4 কার্বন হতে পারে, 6 কার্বন হতে পারে, 8 10 12 14 16 18 20 22 কার্বন। কার্বনের কোনো মূলক লিখতে চাও তাহলে চারটে হাতে কিন্তু কিছু না কিছু দিয়ে কি করতে হয়? ফিল আপ করতে হয়, তাই না? তাহলে কার্বনের চারটা, এই চারটাই তোমার এখানে হাইড্রোজেন দ্বারা, অন্য কোনো কম্পোনেন্ট থাকবে কিন্তু হাইড্রোজেন দ্বারা, কোনো কিছু না থাকলে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে হয়।
যাই হোক, স্ট্রাকচার দেখলেই বুঝবা। আর হচ্ছে অ্যালকালাইল বা হাইড্রোকার্বন চেইন, আর কার্বক্সিলিক গ্রুপ কার্বক্সাইলিন, সেটা তো বলছি। হ্যাঁ, জেনারেল স্ট্রাকচার অফ ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা অলরেডি বলে ফেলছি আর কি। ফ্যাটি অ্যাসিড আর হ্যাঁ, এখানে বলা আছে অ্যান্টিপ্যাথিক মলিকুল। মলিকুল তার মানে একটা মলিকুলের মধ্যে, একটা কেমিক্যাল মলিকুলের দুইটা গ্রুপ, মানে দুইটা মানে বৈশিষ্ট্য থাকে, এটা পোলার হতে পারে, নন পোলার হতে পারে। তো এটা অ্যান্টিপ্যাথিক বলার অর্থ হচ্ছে আমাদের পোলার বা নন পোলার দুইটা গ্রুপই বিদ্যমান। এখানে বলা আছে অ্যান্টিপ্যাথিক মলিকুল কম্পোস্ট অফ হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে পোলার, যেটা আর কি পানির প্রতি আকর্ষিত। হেড, যেটা হেডটা হচ্ছে কার্বক্সিলিক প্রান্ত, আর হাইড্রোফোবিক টেইল, যেটা হাইড্রোকার্বন চেইন থাকে লাস্টের দিকে। হ্যাঁ, যেমন এখানে নিচের দিকে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো COOH, সাইডে কিন্তু CH2 ব্র্যাকেটে N, লাস্টে CH3। এই যে একটা চেইন আকারে থাকে আর কি হাইড্রোকার্বন, এটা নন পোলার আর এটা পোলার থাকে। এদের ডিসোসিয়েশন যদি আমি করি তাহলে এইভাবে ডিসোসিয়েশন আয়নাইজেশন অবস্থায় থাকে। হাইড্রোজেন আয়ন আর কার্বক্সিলিক থেকে হাইড্রোজেন আয়নটা বের হয়ে আলাদা হয়ে থাকে আর কি আয়নাইক ফর্মে। আয়ন, যদি একটা ফ্যাটি অ্যাসিড কে আয়নাইজ করতে চাও বা করে আয়নাইজ অবস্থায়, সবসময় দেখবা যে কোনো মলিকুলস বডিতে বা তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আয়নাইজ ফর্ম, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড, এখন এই যে হাইড্রোকার্বন চেইন বললাম আমরা বললাম 2, 4, 6, 8, 10, 12, 14, 16। হ্যাঁ, বাবা এটা কই থেকে আসে এইগুলো? আচ্ছা, আমরা এখানে একটু পরে আসি, ও তোমাদের তো সময় নাই। এই ফ্যাটি অ্যাসিড গুলোর যেমন 2, 4, 6, 8, 10, 12, 14 বা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মধ্যে এই যে লং চেইন বা কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যাগুলো উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিড গুলোকে ইভেন ওয়াট কার্বন ফ্যাটি অ্যাসিড। যাই হোক, ইভেন হচ্ছে জোর সংখ্যা বিশিষ্ট কিছু। জোর মানে কি 2, 4 মানে 10টা কার্বন হতে পারে, 8টা কার্বন হতে পারে, কখনো 5টা হবে না, কখনো 3টা হবে না, কখনো 11টা হবে না, কখনো 13টা হবে না। আর অড কার্বন বিশিষ্ট কিছু ফ্যাটি অ্যাসিড আছে। মেইনলি ম্যাক্সিমাম ফ্যাটি অ্যাসিড গুলো আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইভেন কার্বন বিশিষ্ট, নট অড কার্বন বিশিষ্ট। তো এই ইভেন এবং অড কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড থাকে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখবা। নোমেনক্লেচার অফ ফ্যাটি অ্যাসিড, আমরা এখানে পরে যাই। আসলে আমরা ফ্যাটি অ্যাসিড গুলোকে আগে চিনে নিই। এই চেইন লেন্থের উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিড গুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড অ্যাকর্ডিং টু চেইন লেন্থ। চেইন লেন্থ মানে একটা শর্ট চেইন লেন্থের হতে পারে, লং চেইন লেন্থের হতে পারে। যেমন আমরা বললাম কার্বন সংখ্যা থাকবে, 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে, 13টাও থাকতে পারে, আবার 15টাও থাকতে পারে, 16ও থাকতে পারে, 18ও থাকতে পারে, 20 থাকতে পারে, 22 থাকতে পারে, 24 থাকতে পারে। তাহলে এই ভিত্তিতে এই ফ্যাটি অ্যাসিড গুলোকে 3 ভাগে ভাগ করা হয়, শর্ট, মিডিয়াম এন্ড লং। ওকে, অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন মানে এটি কোন ধরনের স্যাচুরেশন, কি স্যাচুরেশন। যেমন আমি যদি এখন বলি যে এই রুমটা একেবারে স্যাচুরেটেড হয়ে আছে পানি দ্বারা, তুমি কি বুঝবা? যে পানি দিয়ে স্যাচুরেশন, পানির প্রেক্ষাপটে কিন্তু স্যাচুরেশন। এখানে কি দিয়ে স্যাচুরেশন এটা কিন্তু আমরা এখনো বলিনি। এই স্যাচুরেশনের উপর ভিত্তি করে 2 ধরনের ভাগ করা হয়, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। আমরা যখন ইম্পর্টেন্স পড়ি তখন একটু বলার চেষ্টা করেছিলাম যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটাকে বলছিলাম আমরা। হ্যাঁ, যাই হোক, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড অ্যাকর্ডিং টু দ্য বায়োলজিক্যাল ভ্যালু, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল। তারপর অ্যালিফ্যাটিক আছে, ব্রাঞ্চড কিছু আছে ফ্যাটি অ্যাসিড, সাইক্লিক ফর্মে কিছু ফ্যাটি অ্যাসিড থাকে আর কি। ওকে, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড গুলোকে প্রথম চিনে নিই, দেন আমরা যাব তাদের নামকরণ গুলো কিভাবে হয়েছে, তাদেরকে কিভাবে আমরা কি বলে এই কার্বন সংখ্যাগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে গণনা করব, কিভাবে লিখবো। এখন আমরা প্রথমে এই জিনিসগুলোকে চিনে নেই, তারপরে এদের নামকরণ কিভাবে হয়েছে, এরা কি নামে ডাকবো, বা এখান থেকে যে একটা ফ্যাট হবে, ফ্যাট গুলোর নাম কি হবে, ঠিক আছে।
নাম তো অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে এই ফ্যাট গুলোর নামকরণ করা হয়। একটা ফ্যাট, হ্যাঁ, তুমি নিজের ফর্মুলা অনুসারে নিজে যদি একটা ফ্যাট হয়, সেই ফ্যাটের নাম কি হবে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। লো বা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেটা থাকে আর কি, এই ফ্যাটি অ্যাসিড গুলো 2 থেকে 8 কার্বন বিশিষ্ট। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলো কোনগুলোকে বলবো আমরা? কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেটা 2 থেকে, তাদের কার্বন সংখ্যা থাকে 2 থেকে 8 এর মধ্যে, যেমন অ্যাসিটিক অ্যাসিড আছে, বিউটারিক অ্যাসিড আছে, আরো এরকম অনেক আছে। মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড যেটার মধ্যে 10 থেকে 12টা কার্বন থাকে। কয়টা কার্বন? 10 থেকে 12টা কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। হাই বা লং চেইন ফ্যাটি অ্যাসিড যেমন 12 উপরে, মোর দেন 12, 14, 16, 18, 20, 22, 24 এরকম আরো যে বড় থাকে, যেমন পামিটিক অ্যাসিড আছে, স্টিয়ারিক অ্যাসিড, লিগনোসেরিক অ্যাসিড এরকম আছে।